হাসিনুর, গতকালকে কিন্তু একটা রোমাঞ্চকর ম্যাচ হয়েছে। হালান্ড এবং এমবাপ্পের দ্বৈরথ দেখতে চেয়েছিল বিশ্ব, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ম্যাচের নায়ক কিন্তু ডেম্বেলে। কেমন উপভোগ করেছেন ম্যাচটি? আসলে ম্যাচটা যতটুকু উপভোগ্য হওয়ার কথা ছিল ততটা হয়নি, কেননা নরওয়ে একেবারে তাদের রিজার্ভ বেঞ্চ নামিয়েছে। অনেকেই আশা করেনি এটা, আসলে ইনক্লুডিং আমিও সেই দলেই ছিলাম। আমি ভেবেছিলাম যে তারা ফুল শক্তির দল নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে। তবে আমার মনে হয় এটা তাদের একটা টেকনিক্যাল ডিসিশন ছিল। তারা এই পরাজয়ে আমার মনে হয় না খুব বেশি দুঃখিত, কেননা তারা গ্রুপের সেকেন্ড দল হিসেবে যাচ্ছে এবং তাদের পাথওয়েটা তুলনামূলক, তারা যদি ফার্স্ট হয়ে যেত সেক্ষেত্রে আরও কঠিন দলের বিপক্ষে তাদের ম্যাচগুলো হতো। সেক্ষেত্রে তারা রাউন্ড অফ 32-তে যদি জয় পায়, তাদের সামনে ব্রাজিল আসবে বা ওইদিকে গেলে জার্মানি বা ইউরোপিয়ান দলগুলো আসতো। আর মনে হয় তারা চুজ করে নিয়েছে যে আমরা হেরে সেকেন্ড হয়ে যেতে চাই। এটা আমার অনুমান। আমরা একটু দেখাতে চাই যে আসলে আমাদের ম্যাচের স্ট্যাটটা কেমন ছিল। আর্লিং হ্যালান্ড, সোলরথ থেকে শুরু করে তাদের কি প্লেয়াররা আসলে কেউই ছিল না। অর্থাৎ ফ্রান্স প্রত্যাশিতভাবে ডমিনেট করেছে। বল পজিশনে 57% তারা এগিয়ে ছিল। টোটাল শট ফ্রান্স নিয়েছে 18টি, নরওয়ে নিয়েছে 10টি। বল পাসেসের ক্ষেত্রেও তারা ফ্রান্স 555টি নিয়েছে এবং 421টি নিয়েছে নরওয়ে, এবং টোটাল ট্যাকেলের ক্ষেত্রে দুই দলের সমানে সমান 17 এবং 17। তবে এই ম্যাচে আসলে সবাই নিশ্চয়ই এক্সপেক্ট করছিল যে কিলিয়ান এমবাপ্পে গোল করবে, মেসির সঙ্গে ব্যবধানটা কমিয়ে নিয়ে আসবে, কিন্তু সেটা আসলে হয়নি। এমবাপ্পে অ্যাসিস্ট করেছেন, 2টি অ্যাসিস্ট করেছেন, আমি যদি ভুল না করে থাকি 4টা শট নিয়েছিলেন। কিন্তু এই ম্যাচে তারকা কিন্তু ওসমান ডেম্বেলে। আর একটু ডেম্বেলের পারফরমেন্সটা দেখাতে চাই। মেসির পর তিনি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিক করেছেন, এবারের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিক। 3টি গোল করেছেন, যেটা স্বাভাবিক। একটু আর কেমন ছিল, অন্যান্য পারফরমেন্সগুলো কেমন ছিল? 3টি গোলের কথা তো বলেছি। তিনি টোটাল 3টি শট নিয়েছেন, অর্থাৎ 3টি শটে তিনি 3টি গোল করেছেন। তার অ্যাকুরেসি রেট 100%। টাচেস নিয়েছেন 51টি, টোটাল ক্যারি করেছেন 227.9 মিটার। একজন ফরওয়ার্ড হিসেবে কিন্তু এটা হিউজ। বেশ অনেক দূর তিনি দৌড়েছেন এবং তার এই পারফরমেন্সের কারণে তিনি রেটিংয়ে, প্লেয়ার স্টেজ রেটিং থাকে, সেটাতে তিনি 10-এ 10 পেয়েছেন। তবে দর্শক, একটা জিনিস বলতে চাই, এই ম্যাচে ফ্রান্স একাদশে খুব বেশি চেঞ্জ আনেনি, কিছুটা এনেছে। যেমন ডেজেরি ডুও খেলেছে বারকোলার জায়গায়, কিন্তু যেই জিনিসটা চেঞ্জ হয়েছে, তারা ফ্রন্ট 3 বা ফ্রন্ট 4-এ যে পজিশনটা আছে সেটা চেঞ্জ করেছে। এর আগে 2 ম্যাচে ডেম্বেলেকে নাম্বার 10-এর ভূমিকায় রাখা হয়েছিল, অর্থাৎ তিনি এমবাপ্পের পেছনে খেলছিলেন। রাইট সাইডে খেলছিলেন আসলে ওলিসে মূলত কিন্তু রাইট উইঙ্গার, ডেম্বেলেও কিন্তু রাইট উইঙ্গার। তো তিনি মেকশিফট পজিশনে খেলছিলেন। ডেম্বেলে তার সহজাতক যে জায়গাটা রাইট সাইড, সেটা পেয়েই কিন্তু প্রথম ম্যাচে হ্যাট্রিক করে দেখিয়েছেন যে রাইট চ্যানেলের দাবিদার কিন্তু তিনিও। তো দেখা যাক ফ্রান্সের কোচকে এই মধুর সমস্যাটা ডিল করতে হবে। ওলিসে নাকি ডেম্বেলে, কে রাইট সাইডে খেলবে তাদের প্রপার পজিশনে। এবার একটু পুরো দলের রেটিং যদি দেখাতে চাই, যে ওভারঅল পুরো দল ফ্রান্স কেমন পারফরমেন্স করেছে। আমি যেমনটা বলছিলাম, অরেলিয়া চুয়ামিনিও একাদশে নতুন এসেছিলেন, এর আগের ম্যাচে তিনি ছিলেন না। তিনিও ভালো পারফরমেন্স করেছেন। ডেম্বেলে 10-এ 10 রেটিং দেখতেই পাচ্ছেন। ওলিসে একটু নতুন পজিশনে এসে তার অ্যাডজাস্ট করতে মনে হয় প্রবলেম হয়েছে, তিনি প্রত্যাশিত পারফরমেন্সটা করতে পারেননি। 6.5 রেটিং তিনি ছিলেন। কিলিয়ান এমবাপ্পে যেমনটা বলছিলাম, গোল পাননি, কিন্তু 2টি অ্যাসিস্ট করেছেন, তার রেটিংও বেশ ভালো, 7.4। এছাড়া তাদের গোলকিপারও ভালো পারফরমেন্স করেছেন। উপামেকানো, তাদের ডিফেন্ডারও চেঞ্জ হয়েছে। সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে। এবং আপনি যদি দেখেন যে নরওয়ের যে লাইন আপটা, মার্টিন ওডেগার্ড নেই, তাদের অধিনায়ক এবং আর্সেনালের নেতা, তাদের মূল মিডফিল্ডার। আমি যেটা শুরুতেই বলছিলাম, তারা হয়তো পরাজয়টা মেনে নিয়েই বা সেইটা চেয়েই হয়তো মাঠে নেমেছেন। এটা আমার অনুমান, আমি ভুল হতেও পারি, যেহেতু আমি এই অনুমানটা করছি গ্রুপ সমীকরণের কারণে। তো এটাই ছিল আমার কাছে আসলে প্লেয়ার রেটিং এবং দুই দলের প্লেয়ারদের পারফরমেন্স।